এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। ঢাকার গুলশান এলাকায় অবস্থিত দ্য গ্ল্যাম হ্যাভেন নগরীর সবচেয়ে আলোচিত ও বিলাসবহুল নাইট ক্লাব। বহুতল ভবনের ছাদে সাজানো এই ক্লাব যেন আকাশ ছুঁয়ে থাকা এক জলজলে রাজপ্রাসাদ। চোখ ধাঁধানো আলোর খেলা, পেছনে বাজছে ইলেকট্রনিক হাউস মিউজিক, আর নাচে গানে ভেসে যাচ্ছে শহরের উচ্চবিত্ত রাতপ্রেমীরা। রাত প্রায় 10:30। ক্লাবের সামনে লাল গালিচায় লম্বা লাইন, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে ঢোকার জন্য। ঠিক তখনই এক ঝড়ের মতো আগমন ঘটে। একটা কালো রেঞ্জ রোভার ধীরে ধীরে এসে দাঁড়ায় ক্লাবের প্রধান গেটে। গাড়ির জানালার কাঁচ নামতে সবাই চেনা মুখ দেখে চমকে ওঠে। সুবর্ণা মির্জা, শহরের সবচেয়ে বিত্তশালী শিল্পপতি আনোয়ার মির্জার একমাত্র কন্যা, কলেজ ড্রপ আউট, বিলাসী জীবনধারার জন্য কুখ্যাত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রিচ বার্ড গার্ল নামে ভাইরাল। গাড়ির দরজা খুলে নামার মুহূর্তে ক্যামেরার ফ্ল্যাশ যেন নিজের ইচ্ছেতে ঝিলমিল করে ওঠে। সুবর্ণার পরনে চকচকে সোনালি কালারের ডিজাইনার শর্ট ড্রেস, চোখে স্মোকি আই মেকআপ, ঠোঁটে ম্যাট মেরুন লিপস্টিক, হাতে একটা হাই এন্ড ব্র্যান্ডের ক্লাচ ব্যাগ। তার পাশে আরও 4 জন, রাফা, শফিন, আদিবা ও তাসফিন। তারা সবাই সুবর্ণার পার্টি দেন। সুবর্ণা এগিয়ে যায় আত্মবিশ্বাসী ভঙ্গিতে। ক্লাবের দুয়ারে থাকা দারোয়ানরা অবনত মাথায় দরজা খুলে দেয়। ভেতরে ঢুকতেই ডিজে হালকা ভলিউম কমিয়ে বলে, গিভ ইট অ্যাপ ফর সাব্বার ফেভারিট গার্ল সুবর্ণা। তালিতে ভেসে যায় পুরো ফ্লোর। সুবর্ণা যেন অভ্যস্ত রানীর মতন হাত নাড়ে, হালকা হাসি, আর সোজা চলে যায় ভিআইপি লাউঞ্জে। ওয়েটার এগিয়ে এলে বলে, 2 shots of pattern for each and don't miss up the glass. আমি একটা স্ক্র্যাচও সহ্য করব না। ওয়েটার এক মুহূর্ত হকচকিয়ে যায়। সুবর্ণা তার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলে, তাকিয়ে আছো কেন? যাও, এক্ষুনি যাও। রাফা কানে কানে কিছু বলতে চায়। সুবর্ণা একটু কম। সে কথা শেষ করে সুবর্ণা চোখ ঘুরিয়ে বলে, ডোন্ট টেল মি হোয়াট টু ডু। রাফা, তোমাদের মধ্যে কেউ না আমার নিয়ন্ত্রণে কিছু বলবে। আমি যা করি দ্যাটস দ্য রুল টু নাইট। বাকি সবাই চুপ করে যায়। হাসছে সবাই, কিন্তু মুখে চাপা অস্বস্তি। সুবর্ণা জানে এখানে কারো কিছু বলার সাহস নেই। বিয়ার, সিগারেট, ককটেল সব একে একে চলছে। নাচের মঞ্চে সে যেন একা একটা আলো হয়ে ওঠে। চোখের চাহনি, শরীরের দোল সব মিলিয়ে সে যে এই রাতের রানী তা বোঝাতে তার খুব বেশি পরিশ্রম লাগে না। ঢাকার গুলশান এলাকাটা তখন একেবারে নিস্তব্ধ। পাখির ডাক নেই, ট্রাফিকের আওয়াজ নেই, এমনকি রাস্তার কুকুরগুলো ক্লান্ত। রাত তখন প্রায় 3টা। আনোয়ার মির্জা ড্রয়িং রুমে বসে আছেন, চোখ দুটো লাল, ঠোঁট শুকনো, আর চেহারায় গভীর চিন্তার রেখা। 1 কাপ চা আধা খাওয়া অবস্থায় পড়ে আছে সেন্টার টেবিলে। কাপা হাতে বারবার ঘড়ির দিকে তাকান তিনি। তার বয়স 60-এর কাছাকাছি হলেও মানসিক ভারে যেন 80-র মতো লাগছে আজ। একসময় বাংলাদেশের অন্যতম শিল্পপতি, দেশের বড় একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিষ্ঠাতা, কিন্তু এই মুহূর্তে তিনি কেবল একজন অসহায় বাবা। তার মেয়ে সুবর্ণা আজও ফেরেনি। একটা গাড়ির শব্দ কানে এলো। আনোয়ার সাথে সাথেই উঠে দাঁড়ালে, চোখ ঝোড়া ঝোলে উঠল আশায়। নিরাপত্তা কর্মী গেট খুলতেই একটা সাদা এসইউভি ঢুকলো। সুবর্ণা। গাড়ির দরজা খুলে সুবর্ণা নামে। হিল জুতা পরে হেলে পড়ে যাওয়ার মতন ভঙ্গিতে সামলায় নিজেকে। তার ঠোঁটে ঠান্ডা হাসি, মুখে নেশার ছাপ, চোখে অবজ্ঞা, হাতে একটা ছোট ব্যাগ, চুল এলোমেলো, পোশাক অত্যন্ত দামি ও বোল্ড। পুরো শরীরে যেন ক্লাবের আলো এখনও লেগে আছে। সে দরজা ঠেলে বাড়ির ভেতর ঢোকে। ড্রয়িং রুমে ঢুকতে দেখে তার বাবা সামনে দাঁড়িয়ে আছেন। অনেক বাবা এই অবস্থায় চিৎকার করতেন, কিন্তু আনোয়ার চুপচাপ দাঁড়িয়ে থাকেন। সুবর্ণা প্রথমে তাকিয়ে থাকে, তারপর মুখ ঘুরিয়ে সিঁড়ির দিকে হাঁটতে শুরু করে। কখনো পেছন থেকে আনোয়ারের গলা নরম করে ডাকলেন, সুবর্ণা। সুবর্ণা থেমে যায়। সে ধীরে ঘুরে দাঁড়ায়। চোখের পাতায় নিঃশ্বা জমে আছে, ঠোঁটে হালকা কটাক্ষ মিশ্রিত হাসি। আনোয়ার সাহেব আবার জিজ্ঞেস করলেন, তুমি এত রাতে কোথা থেকে এলে? আমার কোথা থেকে আসা উচিত ছিল? মাদ্রাসা। আনোয়ার দীর্ঘশ্বাস ফেলে বললেন, টাইম দেখেছ? রাত 3টা বাজে, আর তুমি মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে এসেছ।
যদি কিছু হতো? সুবর্ণা কাঁধে ঝাঁকিয়ে বলে, হলেই বাকি, তুমি কি খবরের হেডলাইন বানাতে চাও? শিল্পপতির মেয়ে মাতাল অবস্থায় দুর্ঘটনায় আহত। হাহ। আনোয়ার চুপ করে যান এক মুহূর্ত, তারপর বললেন, তুমি এমন ব্যবহার করছো যেন আমি তোমার শত্রু। আমি তোমার বাবা সুবর্ণা, আর আমি তোমার ভালোটাই চাই। ভালো? আমার ভালো কি সেটা আমি জানি। ডোন্ট টেল মি হোয়াটস গুড ফর মি। তুমি কাদের সাথে মিশো, কোথায় যাও, রাতে মাতাল হয়ে বাড়ি ফিরো, এটা কোনো শিক্ষিত সুস্থ মেয়ের কাজ? সুবর্ণা এবার ঠোঁট কামড়ে হেসে বলো, তোমার মাপঝোঁকে কি সুস্থতা মাপা হবে? তুমি কি নিজে কখনো মার কথা শুনে চলেছ? আনোয়ারের মুখ থমকে যায়, স্ত্রীর নাম শুনেই চোখ নেমে আসে। তোমার মা থাকলে আজ তোমার এই অবস্থা হতো না। হ্যাঁ, থাকলে হতো না। উনি আমায় বোঝানোর চেষ্টা করতেন, তুমি শুধু নিয়ন্ত্রণ করতে চাও। অ্যান্ড আই এম নট ইউর প্রপার্টি বাবা। আনোয়ার এবার গলা একটু শক্ত করেন। তুমি নিজের জীবন ধ্বংস করে ফেলছো, বুঝছো? ধ্বংস না, আমি শুধু নিজের মতো করে বাঁচছি। এটা তুমি শিখোনি, তাই বুঝবে না। তাহলে আমার বাড়ি ছেড়ে চলে যাও। আনোয়ারের কণ্ঠ এবার রুদ্ধ, বিষণ্ণ কিন্তু দৃঢ়। সুবর্ণা থেমে যায়, তার চোখের পেছনে চমক খেলে যায়, তারপর হেসে বলল, গ্রেট, তাহলে হয়তো আমি সত্যিকারের স্বাধীন হব। সে দ্রুত ফিরিবে উঠে যায়। দরজা বন্ধ হওয়ার শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে। আনোয়ার ড্রয়িং রুমে একা দাঁড়িয়ে থাকে, তার চোখে জল আসছে না, কিন্তু বুকের ভেতরটা ভারী হয়ে যাচ্ছে। তার সামনে রাখা ঠান্ডা চায়ের কাপটা হঠাৎ ছুঁড়ে মারেন দেওয়ালে। কাপটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, ছিটকে পড়ে ছায়ার মতন কিছু শব্দ। সুবর্ণা সবসময় এরকম ছিল না, তার এরকম হওয়ার পেছনে একাকিত্বই একমাত্র দায়ী। আজও নিজেকে দায়ী করেন আনোয়ার সব এসবের জন্য। যদি সময় থাকতে মেয়েকে একটু সময় দিতেন, তাহলে হয়তো আজকে এই দিন দেখতে হতো না। ভারাক্রান্ত মন নিয়ে হাঁটা দেন ঘরের দিকে। আজও হয়তো বাকি রাতগুলোর মতোই ঘুম নামের পাখিটা ধরা দেবে না তার কাছে। সকাল নয়, দুপুর। ঘরের পর্দার ফাঁক দিয়ে রোদ ঢুকে পড়েছে অনেক আগে। ঘড়িতে বাজে 2টা পেরিয়ে 10 মিনিট। সুবর্ণার রাজকীয় বিছানায় এখনো তার অনিয়ন্ত্রিত ঘুম ভাঙেনি। এলোমেলোভাবে ছড়িয়ে থাকা জামা কাপড়, বিছানার পাশে ফেলে রাখা খোলা ওয়াইন বোতল আর ছড়িয়ে ছিটিয়ে থাকা দামি কসমেটিক্সের ভেতরে কাটে তার রাত্রি যাপন। দরজায় একবার ধীরে ধীরে নখ পড়ে। বাড়ির পুরনো কাজের মেয়ে রাহেলা নিচু গলায় বলে, ম্যাডাম উঠবেন? কোনো সাড়া মেলে না। কিছুক্ষণ পরে আবার দরজার বাইরে থেকে শোনা যায় গলা, ম্যাডাম দুপুর হয়ে গেছে, উঠবেন না? অবশেষে মাথা ঢেকে রাখা সিল্কের চাদরটা একটু সরে। আলস্যে গা মেলে সুবর্ণা উঠে বসে। আধা চোখে তাকিয়ে দেখে মোবাইলের পর্দায় একাধিক মিসড কল, মেসেজ, সবই বন্ধুদের। চেহারায় বিরক্তির ছাপ ফুটিয়ে নিজেই নিজেকে বলে, শালা, সকালটা নষ্ট করে দিল। তবে সকাল তার অভিধানে দুপুরের পরে শুরু হয়। সে উঠে ফ্রেশ হয়, গা থেকে গত রাতের পার্টির ঘ্রাণ সরিয়ে আবারও প্রস্তুত হয় আরেক সন্ধ্যার জন্য। আবারও সেই চক্র। দুপুর গড়িয়ে বিকেল বেরোতে সে তার পরিচিত বন্ধুদের মেসেজ করে, রেডি ফর টুনাইট? প্রতি উত্তরে আসে, ইউ বেড বেব। সন্ধ্যায় সুবর্ণা আবারও সাজে। আজ তার পরনে কালো স্লিটেড গাউন, মুখে গাঢ় মেকআপ আর হাতে জল জলে ডিজাইনার ক্লাচ। তার গাড়িটা উজ্জ্বল লাল রঙের এসইউভি মাঝ রাস্তায় ছুটে চলে ঢাকার গুলশান এলাকার এক বিখ্যাত নাইট ক্লাবের দিকে। ক্লাবে গিয়ে আবার শুরু হয় সে চেনা দৃশ্য, ড্রিঙ্কস, হা হা হি হি, মিউজিকের তালে তালে নাচ। ভেতরের শূন্যতাকে ঢাকতে আলো ঝলমলে এই ভুয়া পার্টির দুনিয়ায় তার আসল স্বস্তি। রাত বাড়ে, মাতালো বাড়ে। রাত প্রায় 1টা। সুবর্ণা ক্লাব থেকে বের হয় একাই। ড্রাইভারকে ছুটি দিয়েছে আগে। বলল, আজ আমি চালাবো, ডোন্ট ওয়ারি। তার চোখে ঘোর, হাতে হালকা কাঁপুনি, মুখে অতিরিক্ত আত্মবিশ্বাস। গাড়ি গুলশান থেকে মিরপুর রোড ধরে ছুটে চলেছে। রাস্তায় তখনও কিছু মানুষ, কিছু যানবাহন। সুবর্ণা কানে হেডফোন গুজে রেখেছে, মিউজিকের তালে মাথা দুলছে। হঠাৎ ধাক্কা, ব্রেক কফার আওয়াজ, আর সঙ্গে সঙ্গেই এক তরুণ ছিটকে পড়ে রাস্তায়। গাড়ির হেডলাইটে মুখটা স্পষ্ট দেখা যায়। সাধারণ পোশাক, গায়ে হালকা ময়লা, হাতে একটা পুরনো ব্যাগ। ছেলেটা কিছুটা কষ্টে উঠে দাঁড়ায়। সুবর্ণা গাড়ি থেকে নেমে চিৎকার করে,
এই ছোট লোক রাস্তার মধ্যে করছেটা কি? চোখে কি নেবা হয়েছে? দেখিস না? ছেলেটা ধীরে ধীরে উঠে বলে, আপনি নিজেই তো ভুলভাল ড্রাইভিং করছিলেন, আমি তো রাস্তার সাইডে ছিলাম। সুবর্ণা চোখ বড় করে গা দুলিয়ে বলে, তোর কি মনে হয় আমি মিথ্যে বলছি? হু দ্য হেল আর ইউ টু জাজ মি? তার কথা শুনে আর তার চলার ধরন দেখে সুমন বুঝতে পারল তার সামনে দাঁড়িয়ে থাকা তরুণীটি হয়তো নিজের মধ্যে নেই। যেভাবে সে টলছে দেখে বোঝা যাচ্ছে ফুল স্পিডে নেশায় আছে। সুমন এবার ঠান্ডা গলায় বলল, আপনি মাতাল, এটা আপনার চেহারা বলছে। আর রাস্তা আপনাদের পার্টি করার জায়গা না। এখানে সাবধানে, অন্যদের যেন কোনো ক্ষতি না হয় সেই খেয়াল করে চলতে হয়। সুবর্ণা গর্জে উঠে বলল। শাট আপ, ডোন্ট টেল মি হোয়াট টু ডু। সুমন ঠান্ডা চোখে তাকায়, তারপর বলে, আমি তো বলছি না, কিন্তু নিজের চোখ দেখে শিখুন ম্যাডাম। আপনার টাকার দম্ভ আপনাকে কিছুদিন গর্ব দিতে পারে, কিন্তু রাস্তায় টাকার মূল্য নেই, গাড়িটাও থেমে যায় এক সময়। এই কথাগুলো যেন আগুনের ফুলকি হয়ে লাগে সুবর্ণার গায়ে। সে আরও কিছু বলতে যাবে, তখনই সুমন ঘুরে হাঁটা দেয়। সুবর্ণা চিৎকার করে পেছন থেকে, এই কোথায় যাচ্ছিস? শোন, দাঁড়া বলছি। কিন্তু সুমন না দাঁড়িয়ে চলে যায় পেছনে না তাকিয়ে। সুবর্ণা দাঁড়িয়ে থাকে রাস্তার মাঝখানে। হাওয়ায় ওড়ে তার চুল, কানে বাজে কোনো শব্দ নেই, শুধু তার ভেতরে রাগটা ফেটে পড়তে চায়। গাড়িতে উঠে ক্ষেপে উঠে বলে, শালা, একটা 2 টাকার পাবলিক কিনা আমাকে জ্ঞান দেয়। গাড়ি স্টার্ট দেয়, দ্রুত বাড়ির দিকে ছুটে যায়। বাড়িতে ফিরে গেটের দারোয়ান তাকে দেখে দরজা খুলে দেয়। চুপচাপ সুবর্ণা কোনো কথা না বলে সোজা ঘরে ঢুকে পড়ে। দরজা বন্ধ করে দেয় জোরে, তারপর নিজের বিছানায় গিয়ে বসে পড়ে। তার মুখের দম্ভ ধীরে ধীরে মিলিয়ে যায়। কানে বাজে সুমনের বলা শেষ কথাটা, রাস্তায় টাকার মূল্য নেই। রাগে মাথা চেপে ধরে বিছানায় শুয়ে পড়ে। অন্যদিকে রাত প্রায় 12টা। ঢাকার গুলশানের অভিজাত এক রেস্তোরাঁ ঝলমলে আলোয় সেজেছে এক চমকালো জন্মদিনের পার্টি। অতিথিদের আনাগোনায় ভরে উঠেছে একের পর এক টেবিল। শহরের নামকরা ব্যবসায়ী, মিডিয়া ব্যক্তিত্ব আর শিল্পপতিদের ভিড়ে প্রবেশ করলেন আনোয়ার মির্জা। স্থবধবে সাদা পাঞ্জাবি, গাঢ় নীল পাজামা, পরিপাটি চেহারায় এখনও তার সম্মান ছড়িয়ে পড়ে চারপাশে, কিন্তু ভেতরে কেমন যেন খচখচ করছে মনটা। মেয়ে সুবর্ণা গতকাল গভীর রাতে মাতাল অবস্থায় বাড়ি ফিরেছে। কিছুই বলার সুযোগ পাননি, শুধু একটা দীর্ঘশ্বাস নিয়েছিলেন মেয়ের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে। এখানে এসেছেন অনেক দিনের পুরনো বন্ধু হাসান কাদেরের 60তম জন্মদিন উপলক্ষে। হাসান কাদের মিডিয়া ব্যবসার বড় নাম। দুজন একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে। এরপর ব্যবসা, সংসার, জীবন সব আলাদা হয়ে গেলেও বন্ধুত্বটা থেকে গেছে। তখনই হাসান কাদের এগিয়ে এসে জড়িয়ে ধরে বললেন, আরে আনোয়ার ভাই, কই ছিলেন এতদিন? ছিলাম এই কাজে কর্মে। মুচকি হেসে উত্তর দেন আনোয়ার। দুজনের হাসি মুখের আড়ালে চাপা পড়ে থাকে জীবনের ক্লান্তি। তবুও সম্পর্কের সৌজন্যে হাসান কাদের তাকে নিজের টেবিলে বসিয়ে নেয়। চারদিকে গল্পগুজব, হাসাহাসি, খাবারের গন্ধ, ক্যামেরার ফ্ল্যাশ। কিন্তু হঠাৎ করে আলাপের মাঝে এক অতিথি, শামসুদ্দিন চৌধুরী, যিনি মূলত গসিপ পছন্দ করেন, বলে বসেন, আনোয়ার ভাই, শুনেছি আপনার মেয়ের এখন বেশ নামডাক হয়েছে শহরে। একের পর এক পার্টি, ক্ল্যাব, স্ক্যান্ডাল, কি বলবো, সোশ্যাল মিডিয়াতে রীতিমতো স্টার হয়ে গেছে। চারপাশে হালকা হাসির শব্দ ছড়িয়ে পড়ে। আনোয়ার মুখে হাসি রাখার চেষ্টা করলেও চোখের কোণ একটু নড়ে ওঠে। তিনি বলেন, আজকাল সোশ্যাল মিডিয়ায় স্টার হওয়া খুব কঠিন না শামসুদ্দিন ভাই। কিছু এলোমেলো সময় কোনো সময় ভাইরাল হয়ে যায়। হাসান কাদের হালকা গলা খাঁকারি দিয়ে পরিস্থিতি সামাল দিতে বলল, আরে বাদ দে তো শামসুদ্দিন, আনোয়ারের মেয়ে তো অনেক ট্যালেন্টেড, একটু আধটু গন্ডগোল এখানকার সময়ের ট্রেন্ড। কিন্তু শামসুদ্দিন না খেয়ে হাসতে হাসতেই বলেন, ট্যালেন্ট তো থাকতেই পারে, কিন্তু গত মাসে একটা ভিডিও দেখেছিলাম, গাড়ি থেকে নেমে এক গরিব ছেলেকে তুই তো করে চেঁচাচ্ছে, হাতও তুলেছিল। কি বলবো, তখন ভাবলাম এটাই যদি আপনার ঘরে শিক্ষা হয় তাহলে তো। এবার হাসান কাদেরও একটু বিব্রত হন। আনোয়ার শান্ত গলায় বলেন, ও এখনো ছোট, আর ওর মা নেই, আর আমি ওকে সবসময় সময় দিতে পারি না। কিছু ভুল হলে সেটা শুধরানো আমার দায়িত্ব। শামসুদ্দিন একটু থেমে গিয়ে হালকা মাথা ঝাঁকিয়ে বলে, ঠিক বলেছেন ভাই, তবে আপনার নামটা তো দেশের একটা বড় নাম,
মানুষ তো খুঁটিয়ে দেখবেই। আনোয়ার চুপচাপ বসে থাকে, কাঁধে পাথরের মতন ভারী হয়ে বসে তার পরাজয় একজন পিতা হিসেবে, একজন মানুষ হিসেবে। পার্টির আনন্দ উৎসব হঠাৎ করেই যেন তার জন্য ঝাপসা হয়েছে। মানুষের হাসি, গানের আওয়াজ, খাবারের সুগন্ধ সবকিছু কেমন নিষ্প্রাণ লাগে। চশমার আড়াল দিয়ে চোখের কোণে জমে ওঠা আর্দ্রতা চাপা দেন। তিনি চুপচাপ উঠে পড়েন। হাসান কাদের এগিয়ে এসে বলেন, আরে এত তাড়াতাড়ি কই যাস? শরীরটা ভাল লাগছে না রে, আমি আসি, দেখা হবে পরে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গাড়িতে উঠে বসেন আনোয়ার। শহরের রোড লাইটের নিচে মুখটা কেমন ফ্যাকাশে লাগে। ড্রাইভার কিছু জিজ্ঞেস করার আগেই হাত নেড়ে চুপ থাকতে বলে। গাড়ির জানালা দিয়ে তাকিয়ে থাকেন বাইরের শহরে, যেখানে একসময় তার নিজের স্বপ্ন ছিল, নিজের হাতে গড়া সাম্রাজ্য ছিল। কিন্তু মেয়ের অপমান তাকে আজ এমন এক জায়গায় দাঁড় করিয়েছে যেখান থেকে সবই ঝাপসা। চোখ বুজে মৃদু স্বরে বলেন, সুবর্ণা, আমি কি তোমায় ঠিকভাবে ভালোবাসতে পারিনি? আনোয়ার মির্জার গাড়ি যখন গুলশানের রাজপথ পেরিয়ে ধীরে ধীরে তাদের ধানমন্ডির বাড়ির সামনে এসে দাঁড়ায়, রাত তখন প্রায় 2:15। শহরের কোলাহল যতই থাকুক না কেন, এই মুহূর্তে তার চারপাশটা যেন কেমন স্তব্ধ হয়ে গেছে। নিজের বুকের ভেতর চাপা একটা ভার যেন তাকে ধীরে ধীরে চেপে ধরেছে। পার্টিতে শামসুদ্দিন চৌধুরীর কথাগুলো এখনো কানের ভেতর ধ্বনিত হচ্ছে। আপনার মেয়ের ঘরেরই শিক্ষা। ভেতরে ঢুকে সোজা ওঠেন দ্বিতীয় তলার করিডোর দিয়ে। সুবর্ণার ঘরের সামনে দাঁড়িয়ে একবার থেমে যান। দরজাটা হালকা খোলা, ভেতর থেকে হালকা সুর ভেসে আসছে, মোবাইলের স্পিকারে বাজছে কোনো ইংরেজি গান। ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢোকেন। দৃশ্যটা দেখে হিম হয়ে যায় তার বুকটা। বিছানার এক কোণে এলোমেলো হয়ে পড়ে আছে সুবর্ণা। পোশাক এখনো ক্লাবের, চুলগুলো বিশৃঙ্খল, পাশে ফেলে রাখা হিল জুতো, মোবাইল স্ক্রিন জ্বলছে এখনো, আর বিছানার একপাশে ফেলে রাখা খালি ওয়াইন বোতল। ঘরে হালকা অ্যালকোহলের গন্ধ। তার ঘুম গভীর, কিন্তু চোখের কোণে হালকা কাজল ছড়িয়ে আছে। সম্ভবত ক্লান্তিতে নেমে আসা অজান্তের কান্না। আনোয়ার সাহেব কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন চুপচাপ, যেন শব্দ করলে মেয়েটাকে ভেঙে ফেলবেন তিনি। কিছু একটা বলতে চেয়ে ঠোঁট কাঁপে, কিন্তু শব্দ হয় না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বেরিয়ে যান ঘর থেকে। নিজের ঘরে গিয়ে রকিং চেয়ারে বসেন। রাত তখন আরও গাঢ়, ঘরটা নিস্তব্ধ। বাইরের হালকা বাতাস জানালার পর্দা উড়িয়ে দেয়, কিন্তু তিনি তাতেও অনড়। কেবল চেয়ারের দোল খাওয়া আর নিজের ভেতরের শূন্যতাকে টের পান। নিজে নিজে বিড়বিড় করেন, আমার দোষটা কম কিসের? মা মরা মেয়েটাকে সময় দিয়েছি কখনো? স্বার্থপরের মতো এতটাই ব্যস্ত থেকেছি সাফল্যের পিছনে যে বুঝতে পারিনি কখন হারিয়ে গেছে আমার সেই ছোট্ট মামনি। চোখ বুজে ফেলেন আনোয়ার। মাথার ভেতর একের পর এক ছবি ঘুরতে থাকে সুবর্ণার ছোটবেলার হাসি মুখ, প্রথম স্কুলে যাওয়া, তার মায়ের মৃত্যুর দিন এবং ধীরে ধীরে পরিবর্তিত সেই কিশোরী। চোখের কোণে জমে ওঠা জল আঙ্গুল দিয়ে মুছে ফেলেন। তার ভেতরে জমে আছে চাপা কান্না, যেটা কারো শোনা হয় না। চেয়ারে দুলতে দুলতে কখন যে ঘুমিয়ে পড়েন তিনি নিজেই টের পান না। পরদিন সকালটা বেশ ব্যস্ত। সকালে কিছুই না খেয়ে সোজা অফিসে চলে যান আনোয়ার। মির্জা গ্রুপের বোর্ডরুমে সকাল 10টার মিটিং শুরু হবার কথা। শাড়ি পরা নারী এক্সিকিউটিভ, স্যুট পরা কর্মকর্তারা ইতোমধ্যে এসে পড়েছে। লম্বা ওভাল টেবিলের চারপাশে বসে তারা অপেক্ষা করছে। মিটিং শুরু হতেই নানান আলোচনা শুরু হয়, কিন্তু এক পর্যায়ে শফিক আহমেদ, যিনি নতুন মার্কেটিং হেড, বলে বসেন, স্যার, একটা ব্যাপার শেয়ার করতে চাই। আমাদের ব্র্যান্ড ইমেজ এখন সোশ্যাল মিডিয়ায় জন্য ঝুঁকির মধ্যে পড়েছে। কাল রাতে ভাইরাল হয়েছে একটা ভিডিও, যেখানে আপনার মেয়ে একজন পথচারীকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার পর বাজে ব্যবহার করেছে তার সঙ্গে। মিডিয়াতে প্রশ্ন উঠছে, আপনি যদি আপনার মেয়েকে সামলাতে না পারেন তাহলে হাজারো কোটি টাকার অ্যাসেট কিভাবে সামলাবেন? ঘরটা মুহূর্তে নিস্তব্ধ। কেউ কিছু বলছে না, শুধু এক একটা চোখ তাকিয়ে আছে আনোয়ার মির্জার দিকে। তিনি কিছুক্ষণ চুপ করে থাকে, কণ্ঠস্বর ভারী হয়ে আসে তার। আমি জানি এটা আমাদের কোম্পানির রেপুটেশন হিট করতে পারে। আমি ব্যক্তিগতভাবে দুঃখিত। কিন্তু পাশে বসা আরেকজন ডিরেক্টর ফারজানা হক ঠান্ডা গলায় বলে ওঠেন, স্যার, শুধু দুঃখিত বললে চলবে না। ব্র্যান্ডের ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। সোশ্যাল রেসপন্সিবিলিটি আজকাল কোম্পানির মূল ইমেজের অংশ। শব্দগুলো যেন বুলেট হয়ে বিদ্ধ করে আনোয়ারের আত্মসম্মান। কিছু বলার চেষ্টা করেন, কিন্তু গলা শুকিয়ে আসে। এক ফোঁটা ঘাম
গড়িয়ে পড়ে কপাল বেয়ে। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ান, বলেন, আমি কিছুক্ষণ পর যোগ দিচ্ছি। এবং বেরিয়ে যান বোর্ডরুম থেকে। নিজের কেবিনে গিয়ে দরজাটা বন্ধ করে দেন। জানালার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকেন। মাথার মধ্যে কেবল একটা প্রশ্ন ঘুরছে, তুই এসব কি করছিস সুবর্ণা? কেন তুই সবার সামনে আমাকে বারবার ছোট করছিস? ড্রয়ার খুলে পুরনো একটা ডায়েরি বের করেন। একটা পাতায় বড় করে লেখেন, সুবর্ণাকে ঠিক করতে হবে এক্ষুনি, কিন্তু কিভাবে? তিনি জানেন না উত্তরটা কোথায় আছে, কিন্তু জানেন এবার থামলে চলবে না। মেয়েকে ফিরিয়ে আনতেই হবে যে করেই হোক। ঢাকার এক বিলাসবহুল 5 স্টার হোটেলের ছাদের উপরে জমজমাট এক পার্টি চলছে। আলো আঁধারিতে সাজানো ছাদটা ঝলমলে হয়ে উঠেছে ডিজে সাউন্ড আর কাঁচের গ্লাসে ভরা রঙিন পানীয়ের নাচনে। শহরের বড়লোক বাচ্চাদের রঙিন আড্ডার মধ্যে সন্ধ্যা গড়িয়ে রাত, আর রাত গড়িয়ে মধ্যরাত। সে ভিড়ের মধ্যে ঢুকলো সুবর্ণা, কালো অফ শোল্ডার গাউন, চোখে ডার্ক স্মোকি আই মেকআপ, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, আর এক হাতে হাই হিল তুলে ধরে হাঁটছে। তার চেহারা দেখে বোঝা যায় আজ সে খারাপ মুডে আছে। কয়েকজন ছেলে মেয়ে এসে ওকে অভ্যর্থনা জানালো, কিন্তু সে সবার প্রতি নিস্পৃহ। পেছন থেকে এগিয়ে এসে সাফিন হেসে বলল, ওই ম্যাডাম, আজকে দুনিয়া কাঁপাতে এসেছো নাকি? সুবর্ণা একটা ফাঁকা হাসি দিয়ে বলল, তুই চুপ কর, মাথা ধরেছে আমার। সাফিন বলল, আয় একটা শট খেয়ে নে, মুড ঠিক হয়ে যাবে। সুবর্ণা চুপচাপ সম্মতি দিল। সাফিন হাতে একটা অর্ডার দিল বা টেবিলের দিকে। 2টা জাগার বম বসতে। এই সময় সামনে এলো সুমন, একজন সাধারণ বারের ওয়েটার, কিন্তু চেহারায় এক অদ্ভুত শান্ত ভাব, চোখে দৃঢ়তা। সে যখন ট্রেতে শট নিয়ে এলো, তার চোখ এক মুহূর্তের জন্য স্থির হলো সুবর্ণার মুখে। চোখ দুটো চিনে ফেলল, সে রাতের সেই মেয়ে। কিন্তু কিছু বলল না সুমন। মুখ নিচু করে ট্রেটার সামনে এগিয়ে দিল। সুবর্ণা গ্লাসটা তুলতে গিয়ে হঠাৎ থেমে গেল। সে সুমনের মুখটা গভীরভাবে দেখতে লাগলো। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, তারপর হঠাৎ চোখ বড় বড় করে বলল, তুই তুই সেই রাস্তায় ধাক্কা খেয়েছিলি? সুমন শান্তভাবে বলল, আপনি বল দেখছেন ম্যাডাম। সুবর্ণা গ্লাসটা নামিয়ে রেখে সোজা দাঁড়ালো। না, আমি একদম ভুল করিনি। তুই সেই রাস্তার লোকটা যাকে আমি গাড়ি দিয়ে ধাক্কা মেরেছিলাম। তারপর তোকে আমি, হ্যাঁ, সেই দিন তুই আমাকে অপমান করেছিলি। সুমনের চোখে ঝিলিক খেল, কিন্তু মুখে হাসি। হ্যাঁ, অপমান হয়েছিল সেদিন, তবে আপনি নয় আমি। এখনও মনে আছে, কিন্তু আজ আপনি নিজের মতো করে পার্টি উপভোগ করুন। আমি আমার কাজ করতেছি। সুবর্ণা ঘাড় কাত করে বলল, তোর এত সাহস? তুই জানিস আমি কে? সুমনের চোখ দুটো শক্ত হলো। আপনার পরিচয় আমি জানি না, আর বিশ্বাস করুন বিন্দুমাত্র জানার ইচ্ছেও নেই, তবে আপনি যে অমানবিক সেটা ভালোভাবে বুঝতে পারছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আশেপাশের কয়েকজন ঘুরে তাকালো। শাফিন, যা এতক্ষণ কিছুটা দূরে দাঁড়িয়ে দেখছিল, এবার সামনে এগিয়ে এসে চেঁচিয়ে সুমনের কলার ধরে বলল, এই, তুই কার সঙ্গে কিভাবে কথা বলিস জানিস? ওকে চিনিস? সুমন শান্তভাবে বলল, চিনি না, চিনতে চাইও না। শাফিন সুমনের বুকে একটা ধাক্কা দিয়ে বলল, ভদ্রতা শেখ, না হলে কি? দাঁড়া, তোকে আমি আজ ভদ্রতা শেখাচ্ছি। বলে শাফিন সুমনকে কাপড় মারার জন্য হাত তুলল, কিন্তু সুমন ঝট করে তার হাত ধরে ফেলল। দৃঢ়ভাবে চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, শোন, প্রথম কথা, আমি এই বারে সামান্য ওয়েটার হিসেবে কাজ করছি বলে ভাবিস না আমি খুব দুর্বল কিংবা নিরুপায়। আর দ্বিতীয় কথা, এরপর থেকে আমার গায়ে টাচ করার চিন্তা ভাবনাও মাথায় আনবি না, না হলে তোর হাতটা চলে আসবে আমার হাতে, তাও আবার তোর শরীরের সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করে। বলে শাফিনের হাতটাকে ছুঁড়ে মারে তার গায়ে। শাফিন থতমত খেয়ে গেল। সুবর্ণা কিছুক্ষণ চুপ থেকে শীতল গলায় বলল, চলো এখান থেকে। সে চলে গেল। শাফিন পেছনে কিছুটা অপমানিত মুখে দাঁড়িয়ে রইল। সুমন আবার নিজের কাজ শুরু করলো, কিন্তু তার চোখে পড়ে রইল সেই দম্ভী মেয়েটার মুখে এক ঝলক লজ্জার ছায়া। আজ প্রথমবার সুমনের চোখে নিজের অবস্থান দেখতে পেল আলো ঝলমলে পৃথিবীর বাইরে একজন সত্যিকারের মানুষের চোখে, এবং এটা ছিল তার কাছে নতুন। পার্টি ক্লাবের ঝাঁ চকচকে আলো আর ডিজে সাউন্ড এখনো পূর্ণ উদ্যমে চলছে, কিন্তু ভেতরের এক নির্জন কোনায় দাঁড়িয়ে আছে শাফিন। তার চোখে অদ্ভুত এক ক্ষোভের ঝিলিক।
সুমনের চোখে চোখ রেখে যে চোখ রাঙানি সে পেয়েছে তাতে তার দম্ভ খানিকটা ধাক্কা খেয়েছে। আজ ছাড় দিচ্ছি, ওকে? সামনে একা পেলে বুঝিয়ে দিব। দাঁতে দাঁত চিপে ফিসফিস করে সে বলে। তার পাশে দাঁড়িয়ে থাকা রানা আর রুবেল তার দুই চিরসাথী, যারা সব খারাপ পরিকল্পনা নেপথ্যে থাকে, হো হো করে হেসে ওঠে। তুই না ভাই অনেক দয়ালু হয়েছিস। রানা কটাক্ষ করে। ওই ছেলেটারে তো এখনই ক্লাবে উঠাই দিয়ে ফেলছিস। শাফিন ঠোঁট পাকায়। ছাড়, এখন ফোকাস করতে হইবে আসল প্রজেক্টে। মানে? রুবেল অবাক। শাফিন ধীরে ধীরে বলে, সুবর্ণারে আরো নষ্ট করে ফেলতে হবে। ওর লাইফটা একদম জোগা খিচুড়ি করে দিব। ক্লাব, ড্রিঙ্কস, মাদক সবচেয়ে বেশি আসক্ত করে ফেলব। ওর কন্ট্রোল আমরাই রাখব। রানা চোখ বড় বড় করে বলল, তোর মাথা খারাপ হয়েছে? এত কষ্ট করে ওরে ফাঁদে ফালাইলি, এখন আবার বাড়তি কিছু করিস কেন? শাফিন চোখে অদ্ভুত ঠান্ডা আগুন নিয়ে বলল, কারণ ওরে ধ্বংস না করলে আমার শান্তি হইব না। ওর মতো কুরবানি মেয়ে আমার দিকে ফিরেও তাকায় না, কিন্তু আমার হাতের পুতুল হয়ে থাকবে, বুঝছস? রুবেল মাথা ঝাঁকায়। প্ল্যান কি? ধীরে ধীরে ওরে এমন সব ড্রাগের সাথে পরিচয় করাবো যা এখনো সে জানেও না। নতুন পার্টি, নতুন মানুষ, নতুন লেভেলের মাদক। তারপর মিডিয়ায় কিছু ভিডিও লিক হবে, ক্লাসি ইমেজ রেপ। আর তখন আনোয়ার সাহেব উনি নিজেই তার মেয়েকে সমাজ থেকে লুকাতে ব্যস্ত হইবেন। রানা মুখে হাত দিয়ে হাসে। অসাধারণ আইডিয়া ভাই, তবে সাবধানে চলতে হইবে। সুবর্ণা এখনো তোকে বিশ্বাস করে। এইটাই তো আমার অস্ত্র রে ভাই। শাফিন ঠান্ডা গলায় বলে, ওভাবে আমি তার বন্ধু, আসলে আমি তার শত্রু, যাকে সে চিনতেই পারবে না যতক্ষণ না তার ধ্বংস নিশ্চিত হয়। এক মুহূর্ত চুপচাপ নীরবতা। তারপর তিন বন্ধু একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠে, যেন এই ষড়যন্ত্রই তাদের একমাত্র আনন্দ। এদিকে সুবর্ণা তখনও ডান্স ফ্লোরে, তার চারপাশে আলো, শব্দ, সুর, কিন্তু তার ঠিক পেছনে অন্ধকার কোণায় জন্ম নিচ্ছে এক প্রহসনের ভবিষ্যৎ। একটু আঁচ করতে পারে না সে কাকে সে এত অন্ধভাবে বিশ্বাস করেছে, তবে এক অন্ধকার ছায়া তাকে অনুসরণ করছে, আর সেটা হলো শাফিন। তার মুখে একটা রহস্যময় হাসি, সে জানে আজ রাতে তার পরিকল্পনা কার্যকর হবে। এখনই সময়। শাফিন নিজের বন্ধুদের দিকে চোখ ফেরালো, তার চোখে বুদ্ধিমত্তার ঝিলিক। তার পাশে রানা আর রুবেল দুজনে একটু উৎকণ্ঠিত, তবে শাফিনের চোখে কোনো সংশয় নেই, সে জানে কি করতে হবে। ড্রিঙ্কসে কিছু মিশিয়ে দাও, সুবর্ণাকে একটু যেন স্লো হয়ে যায়। শাফিন হালকাভাবে বলল। রানা আর রুবেল দুজনেই এটা শুনে কিছুটা দ্বিধায় পড়ে, কিন্তু শাফিন তাদের আশ্বস্ত করে বলে, ওর জন্য না, আমাদের জন্য। তাদের মধ্যে সবার আগে রুবেল সুবর্ণার কাছে চলে গেল। সে মিষ্টি হাসি দিয়ে ড্রিঙ্কটি সুবর্ণার হাতে তুলে দিল। তোমার জন্য বিশেষ ড্রিঙ্ক সুবর্ণা। সে বলল। সুবর্ণা তাকে অল্প চোখে দেখল, কিন্তু মজা লুফে নিল। তারপর আস্তে আস্তে ড্রিঙ্কটি শেষ করতে লাগলো সুবর্ণা। শাফিন একটু দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তার মনে এক অদ্ভুত শান্তি ছিল। সে জানত কিছুক্ষণের মধ্যে সুবর্ণা তার পুরনো ও পরিচিত হঠাৎ ক্ষুদ্র মুহূর্তের মধ্যে হারিয়ে যাবে, এবং তখনই সে তাকে নিয়ে যাবে তার ফ্ল্যাটে। অবশেষে সুবর্ণা কিছুটা অস্বস্তি অনুভব করলো। তার মাথা যেন ভারী হয়ে যাচ্ছে, গা গুলানোর মতন অবস্থা। শুরুতে মনে হচ্ছিল কিছু সময় পর ঠিক হয়ে যাবে, কিন্তু ততক্ষণে শাফিন তার গাড়ি উঠানোর জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। তুমি ঠিক আছো? শাফিন সুবর্ণাকে সাহায্য করতে এগিয়ে আসলো। হ্যাঁ, আমি ঠিক আছি। সুবর্ণা মুচকি হেসে বলল, কিন্তু তার কণ্ঠে একটু অস্বস্তি ছিল। শুধু একটু মাথাটা ঘুরছে। চল, গাড়িতে চল, আর কিছু না, তুমি একটু বিশ্রাম নাও। শাফিন জানত এবার সময় এসেছে তার খেলা শুরু করার। সে সুবর্ণাকে তার গাড়িতে ওঠানোর জন্য নরমভাবে সঙ্গ দিল। সুবর্ণা তার গা ঝাড়া দিয়ে একটু এগিয়ে গেল, কিন্তু তার মাথাটা তখনও ঝিমঝিম করছিল। শাফিনের এই পুরো বিষয়টির পেছনে যে এক ভয়ানক কারণ ছিল, তা শাফিনের বাবার প্রতিশোধ। শাফিনের বাবা জামান মিয়া বহু বছর আগে আনোয়ার মির্জার অফিসে কাজ করতেন। জামান মিয়া ছিলেন একজন অফিস ম্যানেজার। তার কঠোর পরিশ্রম এবং সততার জন্য বেশ কিছু সময় ধরে ভালো কাজ করছিল। তবে
আনোয়ার সাহেবের ব্যবসায় কিছু বড় সমস্যা এসে পড়ে কোটি টাকার ঘোটালার কারণে। জামান মিয়া ফাঁসিতে পড়েন। আনোয়ার মির্জা তার বাবাকে অফিস থেকে বের করে দেয়। এরপর থেকে জামান মিয়া নিঃস্ব হয়ে পড়েন এবং তার পরিবার দুর্দশায় পড়ে যায়। এই ঘটনার পর থেকে শাফিনের মনে এক ক্ষোভ জন্ম নেয়। সে জানত যে একদিন তার সুযোগ আসবে, আর সেই সুযোগ এখনই এসেছে। সুবর্ণাকে সে শিকার হিসেবে বেছে নেয়, কারণ তাকে ধ্বংস করার মধ্য দিয়ে সে আনোয়ার মির্জার কাছ থেকে প্রতিশোধ নিতে পারে। তার বাবা ঘরে বসে নীরবে কষ্ট পেয়েছিলেন, আর শাফিন ঠিক করেছিল সে তার বাবার হারানোর সম্মান ফিরিয়ে আনবে আর আনোয়ার মির্জার পতন ঘটাবে। সুবর্ণাকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করা শুধু একটা টুল। প্রথমে তাকে ব্যবহার করবে, তারপর তাকে ধ্বংস করে ফেলবে। রাত তখন প্রায় ৩টা ছুঁই। ক্লাবের ভেতরে আলো আঁধারিতে ম্লান করে নিচ্ছিল বেপরোয়া রাতের শেষ নিঃশ্বাস। পার্টি ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছিল, কিন্তু পার্কিং লটের এক কোণে তখনও একটা কুৎসিত চক্রান্তের জমাট বাঁধা চলছিল। সুবর্ণা অর্ধমূর্ছিত অবস্থায় দাঁড়িয়েছিল, শরীর যেন আর নিজের নিয়ন্ত্রণে নেই। চোখে লালসার আভা, ঠোঁটে হালকা হাসি, কিন্তু সেটা স্বাভাবিক নয়। ওটা ছিল ড্রাগের খেলার ফল। সে কিছু বলতে চাইছিল, কিন্তু জিভ জড়িয়ে আসছিল, মাথা ঘুরছিল খুব। শাফিন তার পাশে দাঁড়িয়ে ছড়িয়ে ফিসফিস করে বলল, চল রে, বাড়ি যাবি বলেছিলি না? এইটা আমার বাড়ি, এখন এখানেই যাবে। সুবর্ণা মাথা নাড়ল। না, বাড়ি, আমার বাড়ি, আমি যাব। কিন্তু কণ্ঠে কোনো দৃঢ়তা ছিল না, ছিল কেবল অসহায়তা। শাফিন এবার মুখ গম্ভীর করে ফেলল। তার পাশে দাঁড়িয়ে থাকা দুই বন্ধু সোহান আর রাজীবের দিকে তাকিয়ে বলল, এই ড্রাগটা ভালোই কাজ করছে। এক কাজ করি, উঠায় গাড়িতে ঢুকাই, তারপর সোজা ফ্ল্যাটে। সোহান হাসল। তুই তো প্ল্যান মাস্টার রে ভাই, ওরে উঠাই দে, বেশি টাইম নষ্ট করলে কেউ দেখে ফেলতে পারে। তারা তিনজন মিলে সুবর্ণাকে ধরতে গেল, প্রথমে নরমভাবে, কিন্তু যখন দেখলো মেয়েটা কেমন যেন নিজেকে গুটিয়ে নিচ্ছে, তখন জোরাজুরি শুরু করলো। তুই জানিস না আমি কে? সুবর্ণা কিছু বলতে চাইল, কিন্তু স্বর নিস্তেজ, মাথা এলোমেলো। ঠিক সেই সময় পার্কিং লটের অন্য দিক থেকে সুমন বের হচ্ছিল ডিউটি শেষ করে। হঠাৎ করে সে দূর থেকে এই চটলার মধ্যে কিছু অস্বাভাবিকতা বুঝতে পারল। চোখে পড়ল সেই মেয়েটা কে যেন চেনা চেনা লাগছে। সে এগিয়ে এসে চিৎকার করে বলল, এই কি করছিস তোরা? শাফিন চমকে উঠে তাকালো। সুমনকে দেখে চোখ শুরু করে বলল, তুই আবার এখানে কি করিস? তোর কি আবারও অপমান খাওয়ার শখ? সুমন সামনে এগিয়ে গেল। তুই কারে উঠেছিস জানিস? এটা তোর বোন হলে ওর লগে এরকম করতি? রাজীব কটমট করে বলল, তুই বেশি জ্ঞান দিতে আসছিস, যা সামনে থেকে। সুমনের চোখ লাল হয়ে উঠল। সে সামনে এগিয়ে এসে শাফিনের কলার চেপে ধরে বলল, ওই তুই জানিস আমি এখন কী করতে পারি? আমি এখনই তোদের থানা দিতে পারি। একটা মেয়েরে নেশা করে গাড়িতে উড়াইতেছিস। শাফিন জোরে চিৎকার করল, তুই জানিস না আমি কে? সুমনের কণ্ঠ এবার ঠান্ডা হুঙ্কার। তুই কে? তুই জানিস? একটা কাপুরুষ। যেই মেয়েরে তুই বন্ধুর মতো ব্যবহার করিস, তাই আজকে এইভাবে ঘৃণা লাগে তোদের দেখে। বলে সুমন শাফিনকে একটা জোরে লাথি মারে, আর সে গিয়ে তার বন্ধুদের উপর পড়ে। শাফিন আর তার বন্ধুরা সুমনের চোখের ভাষা দেখে পেছাতে শুরু করলো। পরিস্থিতি বুঝে তারা বলল, চল রে ভাই, আজকে বাদ দেই। তারা দ্রুত সরে গেল পার্কিং লট থেকে। সুমন তৎক্ষণাৎ সুবর্ণার দিকে এগিয়ে গেল। তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু সে সেটা জানত না। চোখ বন্ধ, ঠোঁট কাঁপছে। এই এই তুমি ঠিক আছো? কোনো সাড়া নেই। সুমন তাকে গাড়ির পেছনে রেখে নিজের ফোন বের করলো। সুবর্ণার মোবাইল খুঁজে বের করে তার হোম কন্ট্যাক্ট নম্বরে ফোন করলো, কিন্তু কেউ রিসিভ করলো না। বাধ্য হয়ে সে নিজেই সিদ্ধান্ত নিল এই মেয়েটাকে ওর বাড়ি পৌঁছে দিতে। সুবর্ণার পার্স থেকে তার গাড়ির চাবি বের করলো। তারপর সুবর্ণার মোবাইলে গুগল ম্যাপ থেকে তার হোম অ্যাড্রেস বের করে সুবর্ণাকে তার বনানীর বাড়িতে পৌঁছে দিল। গেটে নিরাপত্তারক্ষী ছিনে ফেল সুবর্ণাকে, দরজা খুলে দিল। ভবনের ছাদঘরের জানালায় অন্ধকারে দাঁড়িয়ে আনোয়ার মির্জা সব কিছু দেখছিলেন। প্রথম ছায়ায় ঢাকা ছেলেটিকে চিনতে পারেনি, কিন্তু মুহূর্তখানেক পরে যখন সুমন সাবধানে সুবর্ণার মাথার নিচে হাত রেখে দরজায় কড়া নাড়ল,
তখন তার বুকের ভেতরটা কেঁপে উঠল। গার্ড ছুটে এসে দরজা খুলে দিলে সুমন বলল, সাবধানে ধরেন, উনি খুবই দুর্বল অবস্থায় আছেন। গার্ড অবাক হলেও মাথা নেড়ে দরজা খুলে ধরল, আর সুমন সুবর্ণাকে কোলে করে ড্রয়িং রুমে এনে সোফার উপর শুয়ে দিল। আনোয়ার সাহেব দ্রুত নিচে নামলেন। দরজার আড়ালে দাঁড়িয়ে তিনি সব শুনলেন। একবারের জন্য সুমনের চোখে চোখ পড়ল তার। সম্মান আর দায়িত্ববোধে ভরা সেই চোখ, যেটা তিনি হাজারো মানুষের মাঝে চিনতে পারবেন। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে ওর? সুমন শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি? আমি ওর বাবা। সুমন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওনাকে ওনার বন্ধুরা ড্রাগস দিয়ে এই অবস্থা করেছে। ওনার ভাগ্য ভালো যে বড় কোনো দুর্ঘটনা হওয়ার আগে আমি ওখানে চলে আসি, না হলে আজ ওনারা অনেক বড় ক্ষতি করে দিত ওই পশুগুলো। আনোয়ার সাহেব তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকেন সুমনের দিকে, তারপর মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পর দুজন ফিমেল স্টাফ এসে সুবর্ণাকে তার রুমের দিকে নিয়ে যায়। সুমন একবার শুধু সুবর্ণার মুখের দিকে তাকালো। সে ঘুমিয়ে আছে অচেতনভাবে। তার শরীর আর মস্তিষ্ক একটু জানল না আজ রাতে সে কত বড় সর্বনাশ থেকে বেঁচে গেছে। শুধু একটা অজানা ছায়া, যে তাকে আগেও অপমান করেছিল, আজ তার জীবনে রক্ষাকর্তা হয়ে গেল। সুমন চলে গেল। পরদিন সকাল আনোয়ার সাহেব বসেছেন তার ব্যক্তিগত লাইব্রেরিতে, হাতে কফির কাপ, টেবিল ছুঁড়ে কাগজপত্র। মাথা নিচু করে বসে আছেন তার প্রায় 20 বছরের একান্ত সহকারী হারুন। হারুন মানে ওই ছেলেটা, সুমনের সব ডিটেলস জোগাড় করতে পেরেছিস? হারুন চোখ মেলে তাকালো, বুঝে গেল ব্যাপারটা গুরুতর। জি স্যার, ওর নামে হোটেল রেজিস্টার আছে। বাবা নেই, মা গ্রামে থাকেন, ঢাকায় একাই থাকে। খুবই সৎ আর ভদ্র ছেলে বলে শুনেছি। কোনো রকম ঝামেলা বা খারাপ অভ্যেস নেই। তবে একটা অদ্ভুত কথা শুনলাম। কি কথা? জানি না এটার কোনো অর্থ আছে কিনা স্যার, তবে ওকে দেখতে কিছুটা জাফর খানের ছেলের মতো। আনোয়ার সাহেব অবাক হয়ে বললেন, কোন জাফর খান? হারুন এক্সপ্লেন করে বলল, ওই যে আমাদের কোম্পানিতে যে খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির র ম্যাটেরিয়াল সাপ্লাই করতো, সেখানে গ্রুপের ইন্ডাস্ট্রির প্রাক্তন চেয়ারম্যান জাফর খানের কথা বলছি। আনোয়ার সাহেব গালে হাত দিয়ে ভাবুক ভঙ্গিতে বললেন, কিন্তু আমি তো ওনার ছেলেকে দেখেছি। কই, আমি তো তেমন মিল খুঁজে পাচ্ছি না। জাফর খানের ছেলে তো অনেক ইয়াং আর দেখতে অনেক হ্যান্ডসাম, আর অনেক সুঠামদের অধিকারী সে। এ তো তেমন কোনো ব্যাপার নেই। হতে পারে স্যার, এটা আমার মনের ভুল। সত্যি এই ছেলেটার সাথে জাফর খানের ছেলের কোনো মিল নেই। আনোয়ার একটু চুপ করে থাকলেন, তারপর মৃদু স্বরে বললেন, আমি চেয়েছি সুবর্ণাকে ভালো একটা জীবন দিতে, কিন্তু আমি ব্যর্থ। এখন ওর পাশে এমন কাউকে দরকার যে ওর উপরে নজর রাখবে, ওকে রক্ষা করবে, ওর সীমা লঙ্ঘন ঠেকাবে। এই জন্য আমি ওর সমবয়সী কাউকে চাই না। আমি সুমনকে চিনি না, কিন্তু কাল রাতে আমি দেখেছি ওর চোখে সততা আর দায়িত্ব বোধ। একটু প্রেমে আনোয়ার সাহেব বললেন, আজ বিকালে আমি ওর সাথে দেখা করতে যাব। হারুন কিছু বলল না, শুধুই মাথা নেড়ে চলে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা। সুমন তখনও তার হোটেলের ছোট্ট চেঞ্জিং রুমে ইউনিফর্ম খুলে রাখছে। ঠিক তখনই হোটেলের ম্যানেজার এসে ডাক দিল, সুমন ভাই, এক ভদ্রলোক আপনাকে বাইরে খুঁজছেন। সুমন বেরিয়ে এসে দেখে একজন দামি পোশাক পরা মধ্যবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে আছেন আনোয়ার মির্জা। তুমি সুমন, তাই তো? জি, আপনি এখানে? আমার নাম আনোয়ার মির্জা। গতকাল তুমি আমার মেয়েকে বিপদের হাত থেকে বাঁচিয়েছ, আমি তোমার কাছে ঋণী। সুমন কিছুক্ষণ চুপ, তারপর বলল, আমি যা করেছি সেটা একজন মানুষের দায়িত্ব, কোনো কৃতিত্বের ব্যাপার নয় এটা স্যার। আনোয়ার মৃদু হাসলেন, বললেন, তোমাদের মতো ছেলেদের এটাই বিশেষত্ব। আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি তোমার কাছে। সুমন অবাক হয়ে জিজ্ঞেস করে, কি প্রস্তাব স্যার? আনোয়ার সাহেব কোনো ভূমিকা না করে সোজাসুজি বললেন, তুমি কি আমার মেয়ের বডিগার্ড হতে রাজি হবে? আমি চাই তুমি সবসময় ওর সাথে থাকো। পাল্টে যাওয়া এই শহরের অন্দর থেকে তুমি ওকে বাঁচিয়ে রাখো। ওর জীবন নিয়ে খুব
উদাসীন, কখন কোন বিপদে পড়ে ঠিক নেই তার। কিন্তু একজন ভরসাযোগ্য মানুষকে যদি সবসময় ওর পাশে রাখতে পারি তাহলে আমি কিছুটা নিশ্চিন্তে থাকতে পারবো। সুমন অবাক, সে জানতো না কি বলবে। কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলো, আপনি জানেন না আমি কে, আমার অতীত, আমার সীমাবদ্ধতা। আমি জানি সব। আমার লোক তোমার সম্পর্কে জেনেছে। তুমি সৎ, পরিশ্রমী, কোনো খারাপ রেকর্ড নেই। আমি চাই তুমি ওর পাশে থাকো। দেখো বাবা, ওর মা নেই, ও একা। ছোটবেলায় ওর মা মারা যায় সন্ত্রাসীদের গুলিতে। ওর মা মারা যাওয়ার কারণে আমি ওকে ব্যবসার জন্য সময় দিতে পারিনি, যার ফলে আজকে আমার মেয়ের এই অবস্থা। অনেক কষ্টে মানুষ হয়েছে সে, কিন্তু কিছু খারাপ সঙ্গের কারণে আজকে তার এই গতি। সুমনের চোখে দ্বিধা। সে বলল, আমি একজন ওয়েটার, আমি এসব কাজ করিনি আগে। আনোয়ার বললেন, তুমি একজন ওয়েটার ছিলে, সেটা অতীত। আমি তোমার সততা দেখে ইমপ্রেস হয়েছি, সেই জন্য নিজের মেয়ের জন্য তোমাকে সবসময় ছায়া হিসাবে তার পাশে রাখতে চাচ্ছি। শেষমেশ অনেক বাঘ বিতণ্ডার পর সুমন আনোয়ার সাহেবের প্রস্তাবে সম্মত হয়। অনেক দ্বিধা সত্ত্বেও তার নিজেরও যেন ভেতর থেকে একটা দায়িত্বের বোধ তৈরি হয়েছে সে রাতের পর। হোটেলে চাকরি ছাড়ল সে, নতুন পরিচয় নিয়ে, নতুন দায়িত্ব নিয়ে সে আসছে এক আগুন খেকো মেয়ের জীবন পাহারা দিতে, যে তাকে চিনেও চিনতে পারেনি, অপমান করেও তাকে এখন নিজের রক্ষাকর্তা হিসেবে পেতে চলেছে। বহির্ভাগে সেটা শুধু একটা চাকরি, কিন্তু ভেতরে ভেতরে এটা শুরু হতে চলেছে এক অদ্ভুত, দুর্দান্ত আর গভীর মানসিক যুদ্ধের। সকালটা অন্যরকম, রোদ উঠেছে, কিন্তু সুবর্ণার চোখে আলো কেমন ঝাপসা লাগে। বিছানায় শুয়ে আছে সে, চোখের পাতাগুলো ভারী, মাথার ভেতর যেন কারা শব্দ করে চলেছে। ঘড়ির কাঁটা 8টা পার করেছে, অথচ ঘরের মধ্যে গভীর রাতের মতো নিস্তব্ধতা। হঠাৎ হঠাৎ কিছু টুকরো স্মৃতি এসে পড়ে তার চোখের সামনে। আলো ঝলমলে গ্লাসে গ্লাসে পানীয়, আর তারপরে অন্ধকার। সে উঠে বসে, মাথায় হাত দিয়ে চোখ চেপে ধরে মনে করার চেষ্টা করে গত রাতের কথা। কি হয়েছে কাল রাতে? প্রতিবার মনে করার চেষ্টা করলেও কেবল একটা অস্বস্তিকর ফাঁকা অনুভব হয়। নিজের প্রতি এক ধরনের রাগ জমতে থাকে তার ভেতরে। সে আয়নার সামনে দাঁড়ায়, নিজের প্রতি ছবির দিকে তাকিয়ে চিৎকার করে উঠতে ইচ্ছে হয় তার। এভাবে আবার কি করে ফেললাম আমি? কিন্তু কিছুই ঠিকভাবে মনে পড়ে না। শুধু শরীরটা যেন কাঁপছে হালকা করে, একটা ভয়ের রেশ যেন থেকে গেছে কোথাও। সারাদিন সে নিজের ঘরের দরজা বন্ধ করে রেখেছিল। কাজের লোকেরাও ডেকে গেছে কয়েকবার, কিন্তু কাউকে সাড়া দেয়নি। দরজার পাশে বসে একা একা নিঃশ্বাস ফেলেছে, বারবার চেষ্টা করেছে সব কিছু মনে করতে, কিন্তু একটা অন্ধকার দেয়াল ছাড়া কিছুই চোখে পড়েনি তার স্মৃতিতে। আর সারাদিন ঘরের মধ্যেই কাটে। তারপর দিনের সমস্ত কোলাহলকে হাড় মানিয়ে নেমে আসে সন্ধ্যা, তারপর রাত। আবার সেই রাত পেরিয়ে সকাল আসে। এবার দুপুরবেলা, বেশ রোদ উঠেছে বাহিরে। সুবর্ণা রেডি হয়ে বের হয়, গাড়ির দিকে এগোয়। ঠিক সেই মুহূর্তে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সুমনকে। এক মুহূর্তে থমকে যায় সে, চোখে মুখে বিরক্তি ফুটিয়ে বলল, এত সকালে ওই ছেলে এখানে কি করছে? সুমন শান্তভাবে দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চোখে বিনয়ের ছাপ। সুবর্ণা কাছে গিয়ে চিৎকার করে ওঠে, তুই এখানে কি করছিস? আবার আমাকে স্টক করছিস নাকি? সুমন কিছু বলার আগে সে আরও বলে ওঠে, না, তুই তো শুধু একটা ওয়েটার। তোকে কে বলেছে আমার সামনে দাঁড়াতে? তোকে আমি চিনিই না, বুঝেছিস? দূর হ আমার চোখের সামনে থেকে। তার কণ্ঠে তীব্র অপমান এবং সেই সাথে ভেতরের অস্থিরতা। সে জানে না কেন এই ছেলেটা এখানে, কিন্তু তার চোখে চোখ পড়তে একটা অদ্ভুত অস্বস্তি হয়। সুমন মাথা নিচু করে শান্ত গলায় বলে, আপনার বাবাই বলেছেন আমি আপনার সঙ্গে থাকবো, আপনার নিরাপত্তার দায়িত্বে আমি আছি এখন থেকে। আরও বিস্মিত হয় সুবর্ণা। বাবা? বাবা আবার তোর সঙ্গে কি কথা বলবে? সুমন এবার মুখ তুলে চায় তার দিকে। আপনার ভালো চায় বলেই বলেছেন, আমি শুধু আমার দায়িত্ব পালন করব। আপনি চাইলে এড়িয়ে চলে যেতে পারেন, কিন্তু আমি পাশেই থাকবো। গাড়ির সামনে সুমন দাঁড়িয়ে, মাথা নিচু, আর তার ঠিক সামনে দাঁড়িয়ে সুবর্ণা। চিৎকার করে যাচ্ছে একের পর এক অপমানজনক কথা। রাগে তার মুখ লাল, কণ্ঠে ঘৃণার
তীব্র সুর। সুমন কিছু না বলে নীরবভাবে সব সহ্য করছে। ঠিক তখনই বাড়ির দরজা খুলে বেরিয়ে আসেন আনোয়ার সাহেব। মুখে তার ধৈর্যের চিহ্ন, চোখে কঠিন দৃঢ়তা। সুবর্ণা। একটা গম্ভীর ডাকে তার চিৎকার থেমে যায়। মুখ ঘুরিয়ে দেখে তার বাবা আসছেন সোজা তাদের দিকে। তুই জানিস না ওদিন রাতে কি হয়েছিল তোর সঙ্গে? আনোয়ার সাহেবের কণ্ঠে চাপা ধমক। সুবর্ণা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আনোয়ার সাহেব তাকে থামিয়ে বলেন, এই ছেলেটাই তোকে রক্ষা করেছে। ও না থাকলে তুই যে কোথায় থাকতি তা আমি জানি না। ও তোকে মাঝরাতে একা একা তোর চেনা পথে ও তোকে বাড়িতে এনে পৌঁছে দিয়েছে, আর তুই ওকে এইভাবে অপমান করছিস। যাদেরকে বন্ধু বন্ধু বলিস তারাই তোকে সর্বনাশ করতে চেয়েছিল। সুবর্ণা একটু স্তব্ধ। সে কিছু বলার চেষ্টা করে, কিন্তু বাবার কথাই থেমে যায় না। আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে সবসময় সুমন তোর সঙ্গে থাকবে। ও তোর ছায়ার মতো থাকবে, তোকে সব বিপদ থেকে রক্ষা করবে। আমি ওকে তোর সিকিউরিটি গার্ড হিসাবে নিযুক্ত করেছি। সুবর্ণার মুখ ঘোলাটে হয়ে যায় রাগে। বলল, সিরিয়াসলি? আমি একজন ওয়েটারের সঙ্গে ঘুরবো সারাদিন? আমার কি নাম ডাক নেই, রেপুটেশন নেই? আনোয়ার সাহেব কঠিন চোখে চেয়ে বলল, রেপুটেশন হারানোর কাজ তো তুই নিজেই করিস প্রতিদিন। এখন থেকে আমি আর কোনো চাই না তুই কোনো বিপদে পড়িস। এই ছেলেটার উপর আমি ভরসা করতে পারি। তুই চাইলে রাগ কর, তক্র কর, কিন্তু সিদ্ধান্ত বদলাবে না। বুঝে যায় সুবর্ণা এখানে আর বিতর্ক করে লাভ নেই। বাবার মুখের সে চীনা দৃঢ়তা যা কোনোভাবেই বদলানো যায় না। সে একটা দীর্ঘশ্বাস ফেলল, চোখে আগুন নিয়ে সুমনের দিকে তাকিয়ে তারপর কটমট করতে করতে গাড়িতে উঠে বসে। সুমন ড্রাইভিং সিটে গিয়ে বসে, নির্ভুলভাবে দরজা বন্ধ করে ইগনিশন ঘোরায়। কোথায় যাবেন ম্যাডাম? তার গলায় ঠান্ডা সংযত ভঙ্গি, কোনো বিরক্তি নেই, কোনো অহংকার নেই। সুবর্ণা ভেঙচি কেটে উত্তর দেয়, আজকে আমার এক বান্ধবীর বার্থডে, হোটেল গ্র্যান্ড রিজেন্সি, চেনো তো নিশ্চয়ই, ওখানে নিয়ে চলো। সুমন কিছু বলে না, গাড়ি ধীরে ধীরে রাস্তায় নামিয়ে নেয়। দুজনের মাঝখানে নীরবতা জমে, কিন্তু সেই নীরবতায় ধীরে ধীরে জমতে থাকে একটা অদৃশ্য দ্বন্দ্ব, একদিকে নিয়ন্ত্রণের, আরেকদিকে দায়িত্বের। সুবর্ণা জানালার দিকে তাকিয়ে থাকে, চোখে এখনও বিদ্রুপ, কিন্তু ভেতরে একটা প্রশ্ন উকিয়ে দেয়, এই ছেলেটাকে কেন তার বাবার এত বিশ্বাস অর্জন করেছে? আর সুমন, সে শুধু গাড়ি চালায়, নীরব দায়িত্বে একজন ছায়ার মতো। তবে সে এই কাজটা শুধুমাত্র দায়িত্ব পালনের জন্য করছে না। সুবর্ণাকে তার ভালো লাগে। মেয়েটার আচরণ একটু অহংকারী বটে, কিন্তু প্রত্যেকটা খারাপ মানুষের খারাপ হওয়ার পেছনে একটা নিষ্ঠুর গল্প থাকে। সেটা শুনতে সুমন খুব ইচ্ছুক। গাড়ি এসে থামে হোটেল গ্র্যান্ড রিজেন্সির সামনে। সুবর্ণার দরজা খুলে নামতেই সঙ্গে সঙ্গে পেছনে সুমনও নেমে পড়ে, পেশাদার ভঙ্গিতে। হোটেলের অভ্যর্থনায় আলো ঝলমলে আয়োজন, রঙিন কেক, হালকা সুরের মিউজিক আর শহরের অভিজাত তরুণ তরুণীদের জমায়েত। সুবর্ণার উপস্থিতিতে চারদিক যেন খানিক চঞ্চল হয়ে ওঠে। কেউ কেউ এগিয়ে আসে, কেউ হাত নাড়ে, আবার কেউ সরাসরি জড়িয়ে ধরে, শুভেচ্ছা জানায়। কিন্তু চোখে পড়ে তখনই সুবর্ণার পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা এক অনাত্মীয় মুখ। তার পরনে সাধারণ পোশাক, চেহারায় ভদ্রতা আর ভঙ্গিমায় নিঃশব্দ দায়িত্ববোধ। এক বান্ধবী রিয়া চোখ টিপে জিজ্ঞেস করে, ওরে ইনি কে রে, নতুন কালেকশন? সুবর্ণা হেসে ওঠে, একটু ভদ্রতা না রেখে উত্তর দেয়, উফ না না প্লিজ, ওটা আমার বাবার পোষা দারোয়ান, মানে বডিগার্ড। আমার নিরাপত্তার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। হাসির রোল উঠে চারপাশে। কেউ ঠাট্টা করে বলে, সুবর্ণা তো এখন রীতিমতো ভিআইপি। আর কেউ কানে কানে বলে, বডিগার্ড তো দেখতে মন্দ না, নায়ক হতেই পারত। সুবর্ণা শুনেও না শোনার ভান করে, আবার এক চাহনিতে সুমনের দিকে তাকিয়ে বলে, এইভাবে দাঁড়িয়ে থাকবে? কেউ জিজ্ঞাসা করলে বলবে ম্যাডামের শ্যাডো। আর একটু থেমে ঠাট্টার ছলে যোগ করে, আর হ্যাঁ, ভিতরে ঢুকে নিজের বডি ল্যাঙ্গুয়েজটা একটু ঠিক রেখো, না হলে আবার হোটেলের ওয়েটাররা ভাববে আমাদের আত্মীয় এসেছে। সুমন মাথা নিচু করে সব সহ্য করে। চোখে কোনো অভিমান নেই, মুখে নেই কোনো প্রতিক্রিয়া। তার উপস্থিতি যেন হাওয়ার মতো দেখা যায়, কিন্তু কেউ গণনা করে না। পার্টির ভেতরে সুবর্ণা একবারও তাকে বসতে বলে না।
খাবারের টেবিলের পাশে কিংবা অনুষ্ঠানের মঞ্চের একপাশে সুমন দাঁড়িয়ে থাকে নিশ্চুপ, একটা দৃশ্যমান ছায়া হয়ে। হাসির ফাঁকে কেউ কেউ আরও ঠাট্টা করে। তোর বডিগার্ডকে তো আমাদের একটা গিফট দেওয়া উচিত। এই ধৈর্য, সেলুট। সুবর্ণা আরও হাসে, সেই চেনা অবজ্ঞার হাসি, যেন সুমনের অস্তিত্বটাও তার জন্য একরকম মজা। মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে এমন প্রশ্নও ছুড়ে দেয় যাতে সুমন প্রকাশ্যে অপমানিত হয়। আয় সুমন, তুমি এর আগে কি কখনো এই রকম হোটেলে এসেছো, নাকি এটাই ফার্স্ট টাইম? সুমন চোখ বড় করে তাকায়, আর ঠোঁটের কোণ একটা বাঁকা হাসি। এই হাসির মানে সুবর্ণার ধরতে পারে না। সে বলল, বেশি চোখ বড় করিস না, না হলে কেউ ভেবে বসবে তো পার্টিতে খাবার দিতে এসেছে। সুমন কিছুই বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে, মাথা নিচু করে। তার চোখে তখনও দৃঢ়তা, যেন অপমান তার ব্যক্তিত্বকে ছুঁতে পারে না। পার্টির ভেতরে আলোর ঝলক, উচ্চস্বরে হেসে চলা মুখগুলো, আর তার মধ্যে একা সুমনের স্তব্ধ উপস্থিতি একটা ভিন্ন রকম গল্প বলে। এই রাত ছিল অনেকের কাছে আনন্দের, আবার সুমনের কাছে হয়তো ছিল পরীক্ষার। আর সুবর্ণার জন্য একটা ছোট্ট জয়, তার ইচ্ছের জয়, অন্তত আপাতত। হোটেলের ভেতরের সেই প্রাইভেট পার্টি রুমটা যেন একখানা ছোট্ট নাইট ক্লাব। ঝকঝকে আলো, কান ফাটা মিউজিক আর ড্রিঙ্কের গ্লাস, সাথে একের পর এক ছেলে মেয়েদের বেপরোয়া হাসি। সুবর্ণা যেন পুরো রঙে রঙিন, খোলামেলা পোশাক, মুখে উগ্র সাজ, আর ঠোঁটে সেই দম্ভী হাসি। কখনো সে বন্ধুর কাঁধে হাত রাখছে, কখনো কাউকে ধাক্কা দিয়ে হাসছে, আবার কখনো হাই হিল পরে গ্লাস নিয়ে উঠছে টেবিলের উপর। সুমন একটু দূরে এক কোনায় দাঁড়িয়ে সব কিছু ঠান্ডা চোখে দেখছে। তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই, কিন্তু দু চোখে একটা গভীর ধৈর্য ফুটে আছে। সে জানে এই মেয়েটা আজ রাতেও তাকে অপমান করবে, কিন্তু তবুও সে এখানে থাকবে, কারণ এটা দায়িত্ব। আর হয়তো আরও কিছু। রাত বাড়ে, ড্রিঙ্কের পর ড্রিঙ্ক চলতেই থাকে। সুবর্ণা একসময় সুমনের কাছে এসে বলে, আয় সুমন, তুমিও তো একটা গ্লাস হাতে নাও। এত গম্ভীর মুখ করে থাকলে চলবে না। আফটার অল এত দামি ওয়াইন দেখেছো এর আগে কখনো? হাসি রোল পড়ে যায়, কেউ কেউ খোঁচা মারে, কেউ সুমনের গায়ে হাত রেখেও বলে, তুই কি রে ভাই, এক গ্লাস করেই ফেল। মালকিনের সঙ্গে পার্টিতে এসেছিস, একটু তো ড্রেস করতেই পারিস। সুমন বিনীত কণ্ঠে উত্তর দেয়, আমি ড্রিঙ্ক করি না, দয়া করে জোর করবেন না। কেউ আবার খিলখিল করে বলে ওঠে, আরে বাহ, শুধু গার্ড না, সাধু গার্ড, কত ভদ্র। সুবর্ণা সবাইকে থামিয়ে বলে, আরে ওকে বলো না, ও খুব লয়াল, বাবা বড্ড বিশ্বাস করে ওকে, তাই না? চোখে চোখ রেখে কটাক্ষ করে। সুমন মাথা নিচু করে, উত্তর দেয় না। রাত তখন আরও গভীর, ঘড়ির কাঁটা 12টার কাছাকাছি। সুবর্ণা তখন সম্পূর্ণ মাতাল অবস্থায় টেবিলের উপর উঠে ডান্স করছে, দুলছে, হাঁটছে আর হাসছে বিকৃতভাবে। অনেকেই বিরক্ত, কেউ কেউ ভিডিও করছে। সুমন এবার আর চুপ থাকতে পারে না, সে সামনে গিয়ে বলে, ম্যাডাম দয়া করে এবার আসুন, রাত অনেক হয়ে গেছে। সুবর্ণা ঝাঁকুনি দিয়ে মাতাল কণ্ঠে বলে, এই তুই কে রে আমার বলার? হ্যাঁ, তুই তো আমার বডিগার্ড, তাই না? গার্ডিং কর, নট গাইডিং। সবাই হাসে, কিন্তু সুমন চুপচাপ একটা মৃদু ধমক দিয়ে বলে, আপনি চাইলে রাগ করুন, অপমান করুন, কিন্তু এখন আমার দায়িত্ব আপনাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া। এখন না চাইলেও আপনাকে আমার সঙ্গে যেতে হবে। কি কথা বলার সুমন জোর করে সুবর্ণার হাত ধরে নামায় টেবিল থেকে, কিন্তু তখনই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। সুবর্ণা নিজের পায়ে দাঁড়াতে পারছে না, সে একেবারে কাঁধে ভর দিয়ে পড়েছে। সুমন একবার এদিক সেদিক তাকিয়ে কোনো দ্বিধা না করে তাকে কোলে তুলে নেয়। ক্লাব থেকে বের হওয়ার সময় কেউ কেউ ছবি তোলে, কেউ মুখে হাত দিয়ে হাসে, কেউ বলে, বাহ, বডিগার্ড তো প্রেমিক হয়ে যাচ্ছে। এরকম বডিগার্ড থাকলে প্রেমিকে কি দরকার। সুমন কোনো কিছু শোনে না, তার চোখে এখন একটাই লক্ষ্য, এই অসহায় অবস্থায় মেয়েটাকে যেন অপমানিত হতে না হয় সেটা খেয়াল রাখা। গাড়ির দরজা খুলে সে ধীরে ধীরে তাকে সিটে হেলান দিয়ে বসায়। সুবর্ণা তখন আধো ঘুম, আধো মাতাল। সুমন সাবধানে তার মাথার সিটে ঠেকিয়ে সরতে যাবে, ঠিক তখনই সুবর্ণা তার স্যুটের কলার 2 হাতে শক্ত করে ধরে ফেলে। সুমন চমকে ওঠে, তাদের দুজনের মুখ একদম কাছাকাছি চলে আসে। সুবর্ণার চোখ
এখনো আধো খোলা, কিন্তু তার দৃষ্টি সুমনের চোখের উপর। কেউই কোনো কথা বলছে না, শুধু নিঃশ্বাসের স্পর্শ আর চোখে এক অসম্পূর্ণ আবেগ। সুবর্ণা সুমনের কলারটা আর শক্ত করে খামচে ধরে সুমনকে আরেকটু কাছে এনে ফিসফিস করে বলে, তুই কেন এত ভালো? সুমন কিছু বলে না, সে চুপচাপ তাকিয়ে থাকে। সে আজ অবধি কোনো মেয়ের এতটা কাছে যায়নি। সুমনের চোখে নিষ্পাপতা, আবেগ আর একটা অসহায় আহ্বান, যেটা দম্ভের মুখোশ পেরিয়ে এসেছে। সুমনের হৃদয় কেমন যেন করে ওঠে। সুমন আস্তে করে বলে, ছাড়ুন ম্যাম, রাত অনেক হয়েছে, আপনার বাবা চিন্তা করছেন হয়তো। সুবর্ণা মুখটাকে সামান্য কুচকে বাচ্চাদের মতো করে বলল, আরে করতে দাও নাকি চিন্তা, উনি সব সময় আমাকে জ্বালিয়েছেন, হ্যাঁ এখন আমার পালা, আমি জ্বালাবো তাকে। এসব আপনি কি বলছেন? কি করেছেন উনি? সুবর্ণা উত্তরে বলে না কিছু, চুপ করে অপলকভাবে তাকিয়ে থাকে সুমনের দিকে। সুমন এখনও তাকিয়ে আছে সুবর্ণার উত্তরের আশায়। সুবর্ণা একবার হাত দিয়ে চোখের কোণ দিয়ে বেরিয়ে আসা জলটা মুছে নেয়, তারপর ধীরে ধীরে মাথা দুদিকে নাড়িয়ে বলে, না কিছু না। সুমন সুবর্ণার হাত সরিয়ে সোজা হয়ে নেয়, কিন্তু সুবর্ণা আবারও তার কলার খামচে ধরে বলে, কই যাও? আমার কাছে কেউ থাকে না, সবাই আমাকে ছেড়ে চলে যায়, কিন্তু তুমি যেতে পারবে না, কারণ তুমি আমার বডিগার্ড। আর সুবর্ণা থামে। সুমন দুই হাত দিয়ে তার কলার চেপে ধরে রাখা সুবর্ণার দুই হাতের উপর হাত ধরে বলে, আর কি? তুমি আমাকে পছন্দ করো? ক্রাশ খেয়েছো আমার উপর? থমকে যায় সুমন, একটা ফাঁকা ঢোক গিলে নেয়। সুবর্ণা কি করে জানলো? এই মেয়ে কি মাইন্ড রিডিং জানে? পরক্ষণেই সে তার জবাব পেয়ে গেল যখন সুবর্ণা বলল, সবাই আমাকে ফার্স্ট দেখায়, আমার উপর ক্রাশ খায়, তুমিও তো খেয়েছো তাই না? সুমন মুচকি হাসে সুবর্ণার এমন রূপ দেখে। সেও খিলখিল করে হাসছে সুমনের দিকে তাকিয়ে। সুমন আবারও একবার ক্রাশ খায় সুবর্ণার হাসি দেখে। হ্যাঁ ম্যাম, ঠিকই বলেছেন, আপনি তো ক্রাশ খাওয়ার মতোই একজন মানুষ। শুধু আপনি একটু ডিসিপ্লিনভাবে চলুন, দেখবেন আপনাকে সবাই ভালোবাসবে, রেসপেক্ট করবে, আর একদিন। হঠাৎ সুবর্ণার হাত সুমনের কলার থেকে পড়ে যায়। সুমন ভালো করে লক্ষ্য করে দেখল সুবর্ণা ঘুমিয়ে গেছে। সুমনের হাসি পেল। এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে? ঘুমখুমারি একটা, বলে হাসল সুমন। তারপর গাড়ির দরজা লাগিয়ে দিয়ে গিয়ে ড্রাইভিং সিটে বসল। গাড়ি এসে থামলো মির্জা ভবনের সামনে। সুমন গাড়ি থেকে নেমে সুবর্ণাকে কোলে করে তার ঘরের দিকে নিয়ে যায়। সুবর্ণাকে তার রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। তার গায়ে একটা চাদর টেনে দিয়ে দরজা লক করে বেরিয়ে আসে ঘর থেকে। সুমন এক দীর্ঘশ্বাস ফেলে। সূর্য উঠেছে অনেকক্ষণ, অথচ সুবর্ণার ঘরের পর্দাগুলো এখনও খোলা হয়নি। তবে আজ এক অদ্ভুত ব্যাপার ঘটে গেল। সুবর্ণার চোখ খুলে গেল হঠাৎ করে। ঘুম ভেঙে নিজের বিছানার চাদর হাতড়ে সে প্রথমেই ধাক্কা খায়। এটা তো তার ঘর। সে ছুটে জানালার পর্দা সরিয়ে দেখে বাহিরে সকাল। একটা পরিচিত নিস্তব্ধতা ঘিরে আছে ঘরটাকে। তবে সুবর্ণার মাথা ভারী লাগছে। সে চোখ বন্ধ করে স্মৃতি টানতে চেষ্টা করে। কাল আমি কোথায় ছিলাম? ও হ্যাঁ, কাল তরবেক পার্টি আর রাহুলের জন্মদিন। আমি তো ড্রিঙ্কস করেছিলাম। তারপর তার মাথার ভেতর যেন ঝড় বইতে থাকে। ডান্স করেছিলাম। তারপর কি? আমি কি কারোর সাথে এসেছিলাম? আমি কি একা ফিরেছিলাম? সে অস্থির হয়ে পড়ে। নিজের শরীরে খোঁজ নিতে থাকে কিছু অস্বাভাবিক কি আছে নাকি। কিন্তু সব কিছুই ঠিক আছে। ড্রেস পাল্টে দেওয়া, চোখের কাজল মোছা, এমনকি ঠোঁটে হালকা লিপ বামও লাগানো। কে আমাকে এখানে এনে দিল? বিষণ্ণভাবে ভাবে সে। শরীরটা ভারী লাগলেও মনে হচ্ছিল আজকের সকালটা যেন অন্যরকম। অনেকদিন পর এমন একটা শান্ত সকাল পাচ্ছে সে। সাবান নিয়ে চুল মোছে, হালকা একটা কুর্তি পরে নেমে আসে সে নিচে। ডাইনিং টেবিলের দিকে এগোতে থাকে। হঠাৎই চোখে পড়ে আনোয়ার সাহেব খবরের কাগজ পড়ছেন। চোখে চশমা। সুবর্ণাকে দেখে একটু থমকে যান তিনি। তারপর মুখে এক চিলতে হাসি এনে বলে, সকাল সকাল তুই উঠেছিস দেখে ভালো লাগছে মা। সুবর্ণা একটু অবাক হয়। তুমি আজ এত শান্তভাবে কথা বলছো? আনোয়ার সাহেব হেসে বলেন, কি করবো বল, তোকে হাসতে দেখলে ভিতরের দিকটাও একটু ফ্রেশ লাগে।
সুবর্ণার চোখে একটু মায়া খেলেছে। সে চুপচাপ বসে পড়ে টেবিলে। ব্রেকফাস্টে আজ ছিল আলু ভাজা, পরোটা আর দুধ চা। সেই ছোটবেলাকার স্বাদ যেন আবার ফিরে এসেছে। সুবর্ণা খাচ্ছে আর আনোয়ার সাহেব মাঝে মাঝে তার দিকে তাকিয়ে খুশির হাসি দিচ্ছেন। এই সময় হঠাৎই গেট খুলে বাড়ির ভেতর ঢোকে সুমন। পরিচারক তাকে ভেতরে আসতে বলে। সুমন একটু হকচকিয়ে দাঁড়িয়ে পড়ে। আনোয়ার সাহেব চোখ তুলে বলেন, আরে সুমন, এসো এসো, ব্রেকফাস্ট করেছ? সুমন কিছুটা দ্বিধা ভরে বলে, জি না, আমি একটু কাজ এসেছিলাম, ভাবলাম। কাজ পর হবে, আগে এসো, খেতে বসো। আমার মেয়ের কাছে মানুষ খারাপ হতে পারে না। সুবর্ণা সেদিকে তাকিয়ে থাকে, চোখের তীব্র বিস্ময়। মনে পড়ে যাচ্ছে রাতের কিছু আবছা মুহূর্ত, সেই শক্ত নির্ভর চক্ষু বাহু, তার চোখে চোখ রাখার মুহূর্তটা। সুমন চেয়ার টেনে বসে, কিন্তু খাচ্ছে না। আনোয়ার সাহেব নিজে তার প্লেটে পরোটা তুলে দেন, বলেন, তুমি এখন আমাদের অতিথি না, পরিবারের একজন। সুবর্ণার মুখের কোণে অদ্ভুত এক অনুভূতি রেখা খেলে যায়, যেন কোনো অপরিচিত বোধ তাকে ছুঁয়ে গেছে। সুমন আস্তে করে বলে, আপনি ঠিক আছেন তো ম্যাডাম? সুবর্ণা কোনো উত্তর দেয় না, শুধু চুপচাপ নিজের চাটুকু চুমুক দেয়। কিন্তু তার ভেতরে তখন উত্তাল ঢেউ সে বুঝে গেছে। কাল রাতটা ফাঁকা ছিল না, বরং কারো উপস্থিতি ছিল, কারো নিরাপত্তা। আর সে কেউ ছিল এই সুমন। ডাইনিং টেবিল যেন আচমকা এক অদ্ভুত পরিবেশে ভরে গেছে। সুবর্ণা চুপচাপ, সুমন নিঃশব্দ, আর আনোয়ার সাহেব খুশি অথচ ভেতরে অদ্ভুত এক অনুভূতি নিয়ে বসে আছেন। চা আর পরোটার মাঝে মাঝে হালকা কথাবার্তা হলেও টেবিল জুড়ে বেশিরভাগ সময় ছিল নিস্তব্ধতা। কিন্তু সেই নীরবতার মাঝেও চলছিল চোখের ভাষায় বহু কথোপকথন। সুবর্ণা আর সুমনের চোখ দু একবার যখনই মিলেছে, দুজনেই যেন একটু থমকে যাচ্ছে। সুমনের চোখে অদ্ভুত এক নরম দৃষ্টি, আর সুবর্ণার দৃষ্টিতে কিছুটা কৌতূহল, কিছুটা সংকোচ আর কিছুটা রাগ। সেই রাগটা যেন নিজেকেই ধমক দেওয়ার মতো। কি যেন হয় ওই ছেলেটাকে দেখলে, মনে মনে ভাবে সে। আচমকা সেই নিস্তব্ধতা ভেঙে সুবর্ণা হালকা স্বরে বলে ওঠে, বাবা। আনোয়ার সাহেব মুখ তুলে হাসি মুখে জবাব দেন, হ্যাঁ মা, বলো। আমার কিছু টাকা লাগবে। আরে সে তো হবে, বলো কত লাগবে। তিনি হেসে ফেলে। মেয়ের মুখে এই অনুরোধ অনেকদিন পর শুনেছেন। 5 লাখ। শান্ত স্পষ্ট উত্তর দেয় সুবর্ণা। হঠাৎ হাসির মাঝে থমকে যান আনোয়ার সাহেব। মুখের হাসিটা যেন হালকা ঠান্ডা হয়ে যায়। একটু সময় নিয়ে বলল, 5 লাখ এত টাকা দিয়ে কি শপিং করবি মা? সুবর্ণা মুখ নিচু করে নেয়, এক মুহূর্ত চুপ করে থেকে বলে, পরশু আমার জন্মদিন, আমার ইচ্ছে ছিল একটু ভালো করে শপিং করি, সাজিয়ে ঘুরি, তাই। ভেতরটা কেঁপে ওঠে আনোয়ার সাহেবের। জন্মদিন? সেকেন্ড দুয়েকের নীরবতা, তারপর যেন একটা অদৃশ্য চাবুক এসে পড়ে তার মনে। ওর জন্মদিন পরশু? আমি জানি না। তিনি চোখ নামিয়ে ফেলে নিজের প্লেটের দিকে। মনে পড়ে গত বছরও কাজের চাপে কেটেছিল সেই দিনটা। আগের বছরও কবে শেষবার মেয়ের জন্মদিনে কেক কেটেছিলেন তা যেন মনেই পড়ে না। সুমন চুপচাপ সেই মুহূর্তটা লক্ষ্য করে। তার চোখ পড়ে আনোয়ার সাহেবের কাঁধ হালকা কেঁপে উঠেছে। আনোয়ার সাহেব মুখ তুলে আবার স্বাভাবিক স্বরে বলেন, তোর জন্মদিন পরশু? কি রে, তুই তো কিছু বলিসনি। সুবর্ণা একটু ঝিমিয়ে বলে, বলার কি দরকার ছিল, তুমি তো কখনোই তা মনে রাখো না। একটা চাপা কষ্ট লুকোতে পারেন না তিনি। হালকা গলায় বলেন, ঠিক আছে মা, এবার তোর জন্মদিন আমরা অনেক আয়োজন করে করব। সুবর্ণা চুপ করে থাকে, কিছু বলে না। তার চোখে ভেসে ওঠে ছোটবেলার জন্মদিনগুলোর স্মৃতি, চকলেট, কেক, বাবার হাসি মুখ। সুমনও কিছু বলে না, কিন্তু তার মনেও একটা আলগা শ্রদ্ধা জমে ওঠে এই বাবার জন্য, যিনি ভুল করেছেন ঠিকই, কিন্তু সেই ভুল স্বীকার করে সেটাকে শুধরে দিতে চান। বাড়িতে তখন সাজ রব। আনোয়ার সাহেব নিজে তদারকি করছেন প্রস্তুতি। রঙের আলো, ডেকোরেশন প্ল্যান, কেকের ডিজাইন সবই হচ্ছে জমকালোভাবে, কারণ এবার তিনি ঠিক করেছেন মেয়ের জন্মদিনে আর কোনো কমতি রাখবেন না। যত ভুল হয়েছে এবার তা শুধরানোর পালা। সুবর্ণ শপিংয়ের জন্য গাড়ির দিকে এগোতে দেখে সুমন দাঁড়িয়ে আছে চুপচাপ।
অভ্যাস মতো, চোখে যেন একটা অনুচ্চারিত দায়িত্ব। সুবর্ণা ব্যাগটা ছুঁড়ে দেয় গাড়ির ভেতর, তারপর সানগ্লাস পরে বলে ওঠে, চলো, বেশি টাইম ওয়েস্ট করতে পারবো না। সুমন জানালার কাঁচ টেনে নামিয়ে বলে, জি। কোথা থেকে শুরু করবেন আপনি? সুবর্ণা হালকা একটা চোখ রোল করে বলে, তুমি গাইড না যে আমাকে জিজ্ঞাসা করবে কোথা থেকে শুরু করব। চলো মলেই যাই। দুজনেই রওনা হয় শপিং মলের দিকে। সুবর্ণা দোকানে দোকানে ঘুরে একের পর এক পোশাক, জুতো, অ্যাক্সেসরিজ ট্রাই করে। তার চারপাশে উচ্ছ্বাস, তবু মুখে সেই চেনা হাসিটা নেই। সুমন দূর থেকে দেখে যায়, চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু চোখের দৃষ্টি তার সাবধান সুবর্ণার প্রতি এক গভীর টান, যেন অদৃশ্য ছায়ার মতো জড়িয়ে আছে। দিন গড়িয়ে যায়, একটার পর একটা ব্যাগ জমছে, তবু কিছু যেন অসম্পূর্ণ। সন্ধ্যের দিকে গাড়ি তোঠার আগে সুমন বলেই ফেলে, আপনি তো আজ অনেক কিছু কিনলেন, কিন্তু আপনার মুখে সেই আগের হাসিটা নেই। কিছু হয়েছে? সুবর্ণা তাকে এক ঝলক দেখে নিয়ে কাঁধ ছাকিয়ে বলে, তোমার আমার মুখ নিয়ে এত কৌতূহল কবে থেকে হলো? সুমন মাথা নিচু করে বলে, আমি শুধু খেয়াল করি আপনি আজ সারাদিনই একবারও মন খুলে হাসেননি। একটু নীরবতা আসে, গাড়ি চলতে থাকে, আর হঠাৎই জানালার দিকে মুখ ফিরিয়ে সুবর্ণা বলে ওঠে, তুমি জানো, ছোটবেলায় আমার জন্মদিন মানেই ছিল ম্যাজিক। কেক, মোমবাতি, বাবার হাসি, মায়ের আদর। আর এখন এত কিছু পেয়েও যেন কিছুই পাচ্ছি না। সুমন ধীরে বলে, সময় অনেক কিছু পাল্টে দেয় ম্যাম। হয়তো যেটা তখন দরকার ছিল সেটা এখন পাওয়া যাচ্ছে, আর এখন যা দরকার সেটা তখন ছিল না। সুবর্ণা তাকায় তার দিকে, তার চোখে পানি নেই, কিন্তু কণ্ঠটা একটু কাঁপে। তুমি সবসময় এত সিরিয়াস কথা বলো কেন? সুমন মৃদু হেসে বলে, আপনার কথাগুলো শুনলে সিরিয়াস না হয়ে উপায় থাকে না। দুজনের মাঝে যেন এক চুপচাপ সুর বাজে, মাঝে মাঝে নীরবতায় সবচেয়ে গভীর কথা বলে দেয়। গাড়ি থেমে যায়, সুবর্ণা ব্যাগগুলো একপাশে রেখে নেমে পড়ে। কিছু দূর হাঁটার পর হঠাৎ পেছনে ফিরে বলে, তুমি জানো, আমার সব কিছুর মধ্যেও আজ একটা জিনিস ভালো লেগেছে। কি জিনিস? তুমি সারাদিন কিছু না বলে থেকেছো, সেটা ভালো লেগেছে। বলে সে হঠাৎ একটু হেসে ফেলে। সুমন কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে সে হেসে ফেলা মুখটার দিকে, যেটা হয়তো আজকের সারাদিনের শ্রেষ্ঠ হাসি ছিল। সুবর্ণা ভেতরে ঢুকলে সুমনের মোবাইলে টুং করে একটা নোটিফিকেশন আসে। সে সুবর্ণা যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁটের একটা মুচকি হাসি ফুটিয়ে রেখে পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে চোখ রাখে। ঠিক সেই মুহূর্তে তার ঠোঁটের কোলের মুচকি হাসি সরে গিয়ে ফুটে ওঠে একটা রহস্যময় বাঁকা হাসি। চোখে মুখে অদ্ভুত এক দৃঢ়তা, দেখে মনে হয় এই হাসির আড়ালে যেন লুকিয়ে আছে কোনো অজানা গল্প বা এক ধ্বংসাত্মক খেলা। সে কিছু না বলে ফোনটা অফ করে পকেটে রেখে ধীরে ধীরে হাঁটা শুরু করে। ফোনের স্ক্রিনে শেষ ভেসে থাকা শব্দটা হলো, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ইজ ইন ডেঞ্জার। কিন্তু সুমনের চোখে যেন সেই শব্দগুলো প্রতিচ্ছবি ঝলসে ওঠে। এদিকে খান মেনশনে ডিনার টেবিলে পরিবারের সকল সদস্যদের নিয়ে বসে আছে এক বিরাট মিটিং। দীর্ঘ 5 বছর পর খান গ্রুপ আজ নিজের সবচাইতে খারাপ সময় ফেস করছে। সবাই একজন ব্যক্তির কিছু বলার অপেক্ষায় আছেন, যিনি গম্ভীর মুখে বসে আছেন, জলিল খান। খান গ্রুপের বর্তমান ডাইরেক্টর, বয়স 75 বছরের কাছাকাছি। লোকটা গম্ভীর কণ্ঠে কোম্পানির খারাপ সিচুয়েশনের কথা সবার কাছে বর্ণনা করে। পরিবারের অন্যান্য সদস্যরাও এতে নিজেদের মতামত রাখেন। সকলের আলোচনার পর সব দোষ গিয়ে পড়ে বাহাদুর খানের উপর। বাহাদুর খান জলিল খানের ছোট ছেলে। রাতের খাবারের টেবিল যেন আজ এক যুদ্ধক্ষেত্র। খান মেনশনের ডাইনিং হলে আজ একে একে জড়ো হয়েছেন পরিবারের সবাই। খান গ্রুপের ডিরেক্টর, বোর্ডের সদস্য থেকে শুরু করে ব্যবসার সঙ্গে জড়িত সকল উত্তরাধিকারী। তবু কারোর মুখে কোনো শব্দ নেই, প্রতিটি চোয়াল শক্ত, প্রতিটি চোখে উদ্বেগের রেখা, যেন চারপাশে জমে থাকা নিস্তব্ধতার ভারী বাতাসও ভারী। টেবিলের এক প্রান্তে বসে আছেন একজন মানুষ, যার দিকে তাকিয়ে সবাই অপেক্ষা করছেন কোনো এক ঘোষণার। তিনি জলিল খান, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বর্তমান ডাইরেক্টর। বয়স 75 ছুঁই ছুঁই, তবু এখনও তার কণ্ঠে ও চোখে সেই পুরনো কর্তৃত্বের ছায়া। তিনি ধীরে ধীরে পানির গ্লাসে চুমুক দিয়ে রেখে দিলেন গ্লাসটা। তারপর মাথা তুলে কণ্ঠে ধীরে নেমে এলো ভারী শব্দ, আমাদের ওপর এত বড় আঘাত এর আগে আসেনি। 5 বছর ধরে আমরা ধীরে ধীরে উঠে আসছিলাম,
কিন্তু আজকের রিপোর্ট বলছে আমাদের স্টক ভেঙে পড়ছে। 3টা বড় ইনভেস্টর চুক্তি বাতিল করেছে, ব্যাংক লোন রিনিউ হচ্ছে না। কিছু একটা খুব বড় ভুল হয়েছে আমাদের ভিতরে কোথাও। ঘরে গুঞ্জন শুরু হলো। আমাদের মার্কেট শেয়ার কমছে, রিটেল ইউনিটে লোকসান, এমনকি এক্সপোর্টও বন্ধ হওয়ার জায়গায় এসে দাঁড়িয়েছে। একজন ফাইন্যান্স ডিরেক্টর বলে উঠলেন, আরেকজন যুক্ত করলেন, এই কিছু হয়েছে গত 6 মাসের মধ্যে। তখন বাহাদুর ভাই নতুন ডিলগুলো তদারকি শুরু করেছেন।